সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রবাস গল্প। আজকে আমরা যে অনুষ্ঠান আয়োজন করেছি, আমরা জানব বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের গল্প। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ভিয়েনার কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুর রহমান। আমরা চলে যাব তার কাছে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রথমে দর্শককে জানাতে চাচ্ছি আপনার প্রথম পরিচয়টা, যেটা আপনি একজন প্রবাসী, তার চেয়ে বড় পরিচয় একজন প্রবাসী হয়ে আপনি একজন ভিয়েনার কাউন্সিলর। সেই হিসাবে যদি আপনি কিছু আমাদেরকে প্রথমেই বলতেন যে আপনার প্রবাস জীবনটা প্রথমে কিভাবে শুরু হয় এবং আপনি সেইখানে যে একজন কাউন্সিলর নির্বাচিত হন, সেই গল্পটা আজকে আমাদের একটু বলবেন। জি, অবশ্যই। ফার্স্ট অফ অল আমাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার বাবা প্রায় ৮০ দশকে বাংলাদেশ থেকে অস্ট্রিয়াতে যায়, ওখানে মূলত পড়ালেখা করার জন্য। পরে আমাদের ফ্যামিলিও ওখানে যায়, কিন্তু আমার বাবা সবসময় চেয়েছে যে ইউরোপে থাকার জন্য না, বাংলাদেশেই থাকার জন্য। আমার জন্ম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, কিন্তু তারপর আমি বাংলাদেশে আসি, যেহেতু বাবা মা সবাই ওই টাইমে চেয়েছিল যে আমরা আবার বাংলাদেশে শিফট করব। এই কারণে বাংলাদেশে 10 বছর থাকা হয়। 10 বছর থাকার পর তারপর আবার ডিসাইড করে যে আমরা আবার ইউরোপে ব্যাক করব। তো আমার জন্য একটা বিষয় হয় কি, দেখা গেল যে আমার জন্মগত হয়তো আমার জন্ম এখানে ভিয়েনাতে, কিন্তু আমি দেশে ছোটোবেলায় 10 বছর থাকাতে, যেহেতু অস্ট্রিয়ার ভাষা জার্মান, আমার প্রথম ফেস করতে হয় যে ভাষার সাইড থেকে আমি এমন একটা জায়গায়, এমন একটা বয়সে যায় পড়ি যে কোনো কিছুই বুঝান না। স্কুলে গেলাম, যাই বলে না কেন কোনো কিছু বুঝাচ্ছিল না। তো ওইখান থেকে উঠে আসা, এটাই বলতে গেলে সবচাইতে কষ্টের টাইম, সময় ছিল। যে আপনি কি আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় কি ইংলিশ মিডিয়াম, যেটা বলে যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন নাকি বাংলা মিডিয়ামে? না, আমি বাংলা মিডিয়ামে পড়ালেখা করেছি, কিন্তু ইভেন ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করলেও আমার অত বেশি সুবিধা হতো না, যেহেতু ভাষা জার্মান, রাইট, জি জি। তো সেই ক্ষেত্রে আমার প্রথম আগে ভাষাটা শিখতে হয়েছে। বাংলাদেশে যে সময় 10 বছর ছিলাম সেই সময় জার্মান তো আমার শেখা হয়নি। তো ওখান থেকে শুরু, আসলে শেষে যে লাস্টে ডিস্ট্রিক্ট কাউন্সিলর হতে পারবো এটা কোনো সময় আমি চিন্তাও করিনি। এই গল্পটা যদি আপনি আমাদেরকে একটু। শিওর। তো আমি 10 বছর দেশে থাকার পরে আমার বাবা যে সময় ডিসাইড করে যে আবার আমরা ব্যাক করব, প্রথমে স্কুলে যে প্রথম 2 বছর অনেক কষ্ট করে জার্মান শিখি, আয়ত্তে আনার ট্রাই করি। যে কারণ সেই সময় একটা জিনিস বুঝতে পেরেছি যে যত যাই হোক না কেন, যদি ওই দেশে থাকতে হয়, আমার যদি ওইখানে যদি আসলেই একটা ক্যারিয়ার করতে হয়, তাহলে আলটিমেটলি আমার ওখানের ভাষা শিখতে হবে। কারণ মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য কিন্তু একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাষা। ভাষা ছাড়া কোনো ধরনের উপায় নেই। সেই ক্ষেত্রে ভাষা প্রথম শিখা অনেক কষ্ট করে। তারপর স্কুলে একটা জিনিস ভালো ছিল যে অ্যাটলিস্ট ভাষা না পারলেও কিছু সাবজেক্ট আছে যেগুলো ভাষা ছাড়াও পড়া যায়। সেটার ভিতর ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশটা পারতাম, ম্যাথমেটিক্সে ভালো ছিলাম। এই কারণে দেখা গেছে যে স্কুলের অ্যাটলিস্ট এই 2 সাবজেক্টের মাধ্যমে, হ্যাঁ ওখানে, রাইট, হ্যাঁ বেশি সময় দেওয়া হয়েছে। তো ওই টাইমটা আমরা যে সময়, আমার টাইমটা যে সময় শেষ হয় স্কুলের টাইমটা, ওখানে পড়ালেখার একটা ডিফারেন্ট একটা মডেল আছে যে 14 বছর বয়স থেকে ডিসাইড করা যায় যে বিজনেস লাইনে পড়বে, টেকনিক্যাল লাইন, নাকি নর্মাল জেনারেল স্কুল যেটা বাংলাদেশের আছে। তো আমার সবসময় টেকনিক্যাল লাইনের পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল। সেই ক্ষেত্রে টেকনিক্যাল কলেজে যাই। ওখানে এটা কি আমাদের বাংলাদেশে থাকা অবস্থায়, ওই দেশে থাকা অবস্থায় ভিয়েনাতে? হ্যাঁ হ্যাঁ। তো ভিয়েনাতে থাকার ওই টাইমটাতে দেখা যায় যে ওটা ভিয়েনার ইঞ্জিনিয়ারিং স্কুলের ভিতর সবচাইতে ভালো, ওইখানে আমি চান্স পাই। তো যাওয়ার পর যেই জিনিসটা আমার সবার প্রথম চোখে বাজে যে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন সবচাইতে বেশি টাইম ওই টাইমটাতে সবচাইতে বেশি টাইম ইনভেস্ট করা হয় স্কুলে আমরা দিনে 8 থেকে 10 ঘন্টা থাকি, ক্লাস হয়, এবং যদি ব্রেকও যদি সাথে ধরি তাহলে দেখা যায় যে আমি বাসায় যতক্ষণ না থাকি কিংবা আমার ঘুমের টাইমটা যদি সরাই, তাহলে আমরা কিন্তু স্কুলে বাসার থেকেও বেশি টাইম ইনভেস্ট করতেছি। কিন্তু স্কুলে হয় কি, দেখা গেছে যে স্কুলের এনভায়রনমেন্টটা এমন ছিল যে কেউই অত বেশি হ্যাপি না। সেই ক্ষেত্রে ওখান থেকেই বলতে গেলে আমার রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু। কারণ আমি দেখলাম যে 2 ধরনের মানুষ, বলতে গেলে মাইন্ডসেটের মানুষ থাকে। একটা মাইন্ডসেটের মানুষ হচ্ছে যে সবসময় কমপ্লেন করে আসে, কিন্তু যে সময় সলিউশন তৈরি করার দরকার সেই সময় বলে যে এটা তো আমার রেসপন্সিবিলিটি না। আবার আরেকটা সাইডের মানুষ আছে মাইন্ডসেটে যে হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে, তাহলে দেখি কিভাবে সলভ করা যায়। তো আমার ইন্টারেস্টটা বেশি ছিল যে কিভাবে সলভ করা যায়।
সেই ক্ষেত্রে আমি স্কুলের আমাদের সেখানে সব ধরনের স্কুলে ফার্স্ট অফ অল ফুল স্কুলের থেকে একজন স্পিকার ইলেক্টেড হয় এবং সব স্কুলের থেকে আবার সিটিতে একটা স্পিকার ইলেক্টেড হয়, আবার পুরো কান্ট্রি ওয়াইজ একটা ইলেক্টেড হয়। আমি প্রথম বছর চিন্তা করলাম যে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, সলিউশন যদি আসলেই আনতে হয়, তাহলে মূলত স্কুলের ওই পর্যন্ত স্পিকারের দায়িত্ব যদি পাই তাহলে অ্যাটলিস্ট কোনো একটা কিছু চেঞ্জ করতে পারবো। সো আমি আমার স্কুলে প্রথম ধাক্কাতেই, যদিও আমার বয়স সেই সময় কম ছিল, ইভেন আমার উপরের ক্লাসের ওরাও একই সাথে নির্বাচনে নামছিল, তাও আমি ওখানে ইলেক্টেড হই। তারপরে স্কুলের যেসব জিনিসগুলো সবচাইতে বেশি সবাইকে হয়তো চিন্তিত করতেছিল ওগুলো আমি চেঞ্জ করি। তো ওইখান থেকে একটা জিনিস যেটা শিক্ষা হইলো যে চেঞ্জ যদি করার ইচ্ছাটা যদি থাকে তাহলে এটার কোনো আর কি লিমিটেশন থাকে না, সেটা যে কোনো জায়গার থেকে, যে কোনো পরিবেশ থেকে কিংবা যে কোনো রোল থেকে করা যায়। সেই ক্ষেত্রে পরবর্তীতে যে সময় স্কুল শেষ হয় আমি সিটির স্পিকার ছিলাম একবার, পুরো কান্ট্রির স্পিকার ছিলাম। তো স্কুলটা শেষ হয়ে গেলে তারপরে হঠাৎ মনে হয় যে আচ্ছা, আমি যে চেঞ্জের সলিউশন যে আনতেছিলাম এটা তো শুধু স্কুলে ছিল, কিন্তু আমার কমিউনিটিতে আমি যে জায়গায় বসবাস করি সেখানে যদি কোনো কিছু কাজ করতে চাই তাহলে কি থাকে? তাহলে কিন্তু আসলে মূলধারার রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু থাকে না। কিন্তু তারপর আমি বলবো যে ছোট কমিউনিটির ভিতর আমরা এতটুকু যে আসতে পারছি, এবং আমি বাংলাদেশি প্রথম যে ডিস্ট্রিক্ট কাউন্সিলর, অ্যান্ড 1 মাস আগে দ্বিতীয়বারের মতো আমার সেকেন্ড টার্ম এখন শুরু হয়েছে, সেটাতে বাংলাদেশি কমিউনিটির অনেক বড় অবদান আছে। তারা আমার জন্য ডেফিনেটলি অনেক কিছু নির্বাচনের সময় যার সাথে দেখা হয়েছে না কেন, কারণ শুধুমাত্র বাংলাদেশিরাই তো ওখানে ভোট দেয় না, অস্ট্রিয়ানদের ভোটই সবচাইতে বেশি। তো সেই ক্ষেত্রে তাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরকে ডেফিনেটলি বলছে। সেই ক্ষেত্রে আমি তাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু আমি মনে করি যে আমার মতো যারা ইয়াং মূলধারার রাজনীতিতে ওইখানে আসতে চায়, তাদের ফ্যামিলিগতভাবে কিংবা কমিউনিটি থেকে যতটুকু সাপোর্ট প্রয়োজন ফার্স্ট স্টেজে, সেই সাপোর্টের আমি বলবো যে একটা এনভায়রনমেন্ট আমরা এখনো তৈরি করতে পারিনি, আনফরচুনেটলি। কিন্তু আমি ট্রাই করতেছি, হয়তো আমাদের পরের জেনারেশনে হয়তো আরো আসবে, আরো বেশি মোটিভেশন পাবে যে মূলধারার রাজনীতিতে আসলে অনেক কিছু চেঞ্জ করা যায়, কমিউনিটির জন্য কাজ করা যায়, দেশের জন্য কাজ করা যায়। এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি তো খুব সহজে একটা জায়গায় পৌঁছতে পেরেছেন, যেহেতু আপনার ভিয়েনাতে জন্ম, বাবা মা ওখানে থাকে, কিন্তু আপনার মতো করে তো আমাদের বাংলাদেশে যারা আছে সবাই তো এত সহজভাবে ওখানে যেতে পারবে না। সেইখানে যাওয়ার জন্য, আপনার প্রবাসে যাওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে বা কি কি এখান থেকে শিখে যেতে হবে, ভিসাগত জটিলতা কি কি আছে সেই সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, তাহলে আমি এটা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে আমার মতো হয়তো জন্ম ভিয়েনাতে হয়েছে, সেটা একটা গ্রুপ আছে, তারা তো অলরেডি, হ্যাঁ, তাদের হয়তো আমাদের আগের জেনারেশন অলরেডি অনেক স্ট্রাগল করে ওখানে গেছে, আমাদের একটা জেনারেশন ওখান থেকে উঠে আসছে। আর আরেকটা হচ্ছে এখন যারা যাওয়ার ইচ্ছুক, যে তাদের আসলে যাওয়ার অপরচুনিটি কিরকম আছে। এটাকে আমি 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্টুডেন্ট, আরেকটা হচ্ছে ফ্যামিলি, আরেকটা হচ্ছে বিজনেস, ওয়ার্কফোর্স যেটা, রাইট। তো প্রথম স্টুডেন্টটা যদি ধরি, আমি সবার প্রথম যেটা সবসময় বলি এবং এটাতে আমি বিশ্বাস করি, যে দেশের বাইরে যাওয়ার সময় নিজেকে অনেস্টলি জিজ্ঞেস করা উচিত যে আমি কেন যাচ্ছি, আমি কি করব, আর কি আমার আলটিমেট টার্গেটটা কি। এই জিনিসটা যে সময় নিজে অনেস্টলি নিজেকে অ্যান্সার দিবে, সেই সময় অনেক কিছু ক্লিয়ার হয়। কারণ আমরা যেটা বেশিরভাগ অবজার্ভ করি, এবং এটার কারণে আমি বলবো যে শুধু বাংলাদেশ না, সাউথ ইস্ট আর কি মহাদেশের যতগুলো দেশ আছে, আনফর্চুনেটলি সবারই একটু রেকমেন্ডেশন অ্যাট দ্য মোমেন্ট খারাপ। কেননা দেখা যায় যে স্টুডেন্ট ভিসা কেন প্রোভাইড করে ওইসব দেশে পড়াশোনা করার জন্য, কিন্তু আমরা কি করে পড়াশোনা না করে, যে ভেরি আনফর্চুনেট, যে ওইখানে স্টুডেন্ট ভিসা দিয়ে যায়, কিন্তু তারপরে দেখা যায় যে হয়তো বড় জোর 6 মাস স্টুডেন্ট হিসেবে আছে, তারপরে যে অন্য কোনো ধরনের করে কাজের নামে কিংবা ট্রাই করে যে অন্য কিভাবে তার জীবনটাকে ওখানে সেটেল করতে পারে। তো নয়ন, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এবং আরো কিছু জানবো। প্রথমত যে এখন যে দেশের শিক্ষার্থীরা যেতে চাচ্ছে, তা সেই বিষয় ভিয়েনাতে আপনি কি কি কাজ করছেন? আচ্ছা, মূলত যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন যে অস্ট্রিয়াতে এবং জার্মানিতে, এই 2টো দেশই অ্যাট দ্য মোমেন্ট শুধু ইউরোপে আছে যে জায়গায় টিউশন ফি দিতে হয় না। সেটা দেশের স্টুডেন্টদের জন্য হোক কিংবা ফরেন স্টুডেন্টদের জন্য হোক, টিউশন ফিটা দেওয়া লাগে না।
কিন্তু আমি সবসময় বলি যে টিউশন, সবাই বলে যে টিউশন ফ্রি, এটা ফ্রি না, আমি বলবো যে অলমোস্ট ফ্রি। কারণ প্রত্যেক সেমিস্টারে ছোট্ট একটা কন্ট্রিবিউশন করতে হয়, ওটা স্টুডেন্ট ইউনিয়নের জন্য। ওটা খুবই কম, আমরা যদি হিসাব যদি করি খুবই কম, কিন্তু সেই কন্ট্রিবিউশনটা করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গার থেকেই একটা বিশাল বড় একটা চাপ এই দুই দেশের উপর থাকে। যে সময় ইউনিভার্সিটির কিংবা স্টুডেন্ট ভিসাতে যাওয়ার যে ইচ্ছাটা, বেশিরভাগ দেখা যায় যে অন্যান্য দেশে অনেক খরচ করতে হয় টিউশন ফির কারণে, এইসব দেশে করা লাগে না। এই কারণে আর কি ঝুঁকটাও ওই দুইটা দেশে অনেক বেশি থাকে। এখন মূলত যে কথাটা সেটা হচ্ছে, আসলে যদি স্টুডেন্টরা পড়ালেখা করতে যদি চায়, তাহলে আমি বলবো যে অপরচুনিটি ভালো পড়ালেখা করার জন্য। ভালো ভালো ইউনিভার্সিটি আছে, রিসার্চের জন্য খুবই ভালো। আমরা সবাই জানি জার্মানি, অস্ট্রিয়া রিসার্চ, ফিজিক্স কিংবা সায়েন্সের টপিকের জন্য খুবই ভালো। কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নিজে ফার্স্ট বোঝা যে আসলেই কি পড়ালেখা করতে যাবে কিনা। কারণ এই জিনিসটা যদি হয়, তাহলে দেখা যায় যে এটা উইন উইন সিচুয়েশন না, এটা লুজ সিচুয়েশন। নিজে স্টুডেন্ট ভিসাতে যে তারপরে দেখা যায় যে একটা সার্টেন পয়েন্টে আর বুঝতে পারে না যে আসলে লাইফটা কিভাবে গড়বে, যেহেতু টার্গেট ছিল না যে পড়ালেখা শেষ করে তারপরে কোনো একটা কিছু করবে। আর সেকেন্ডলি এটা হচ্ছে নিজের পার্সোনাল লুজ। আর আরেকটা হচ্ছে, যেই দেশে যাচ্ছে তারা কিন্তু অলরেডি একটা খারাপ কিংবা ব্যাড রেপুটেশন ওই দেশের উপর পড়ে যায়, কারণ যেটা ইতিমধ্যে আমাদের দেশে পড়ে গেছে, আনফরচুনেটলি পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট অফ অল নিজেকে জিজ্ঞেস করার জন্য যে আসলেই কি স্টুডেন্ট হিসাবে পড়ালেখা করতে যেতে চাই কিনা। কারণ পড়ালেখা করার পর দেখা যায় যে অস্ট্রিয়া, জার্মানি কিংবা পুরো ইউরোপে রিসোর্সের এবং স্কিলড লেবারের যেই পরিমাণে ডিমান্ড, এইটা ফুলফিল করার জন্য খুব ভালো একটা প্লেস। কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেই দেশেই যাক না কেন, এটা অস্ট্রিয়া সেটা না, অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি যেখানেই যাক না কেন, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এটা আমি সবসময় বলি যে বাংলাদেশে যদি এখন ইউরোপিয়ান কেউ এসে চাকরি করতে চায়, আর আমরা যদি বলি যে না, আমাদের ইনস্টিটিউশনে শুধুমাত্র বাংলা ভাষাতেই কাজ করতে হবে, তাহলে তো আলটিমেটলি তারও কিন্তু বাংলা শিখতে হবে। তাহলে কি আমরা বলতে চাচ্ছি যে এখন আমাদের স্টুডেন্ট যারা যাচ্ছে, জি, তাদের হচ্ছে যে কিছু বিষয় হচ্ছে ভাষাগত, আমি কোন দেশে যাচ্ছি সেই দেশের ভাষাটা আমি রপ্ত করে যাওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার। আপনি কি মনে করেন? ডেফিনেটলি অ্যাটলিস্ট বেসিক লেভেল তো পারা প্রয়োজনই। কারণ আমি যদি ইভেন একটা জিনিস এত ইম্পর্টেন্ট যে বেসিক শিখলে আমরা একটা স্টেজে থাকি যে আমরা যদি বাসা সহায় করতে যাই কিংবা কোথাও যদি যাই, অ্যাটলিস্ট হাই হ্যালো বলা কিংবা কোনো ধরনের প্রশ্ন করা, একদম ছোটোখাটো ডিসকাশন কমিউনিকেশনের জন্য লাগে। আর আমরা এখানে কিন্তু বলতেছি যে ইউনিভার্সিটি লেভেলের পড়ালেখা, এটা কিন্তু হায়ার এডুকেশন। এবং হায়ার এডুকেশনে যদি ইংলিশ যদি থাকে, সেটা যদি লোকাল ল্যাঙ্গুয়েজে হয়, তাহলে ওইটার কিন্তু স্ট্যান্ডার্ডও অনেক হাই থাকে, যেহেতু হায়ার এডুকেশনের জন্য। এই কারণে আমি সবাইকে বলবো যে যেই দেশেই যাক না কেন, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা আগে আয়ত্তর ভিতর আনার পর যেন ওই দেশে যায়, তাহলে পড়ালেখার জন্য এবং ফিউচারে সেটেলমেন্টের জন্য অনেকটাই সুবিধার। ওখানে কি স্টুডেন্ট যারা যাবে তারা কি পড়াশোনার পাশাপাশি কি কোনো ওয়ার্ক করতে পারবে বা এরকম কোনো কিছু আছে? জি, নর্মালি অনার্স কিংবা মাস্টার্সের জন্য যদি যায়, তাহলে ওদেরকে উইকলি, এটা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতর একটা নিয়ম, এটা সব ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির মেনে চলতে হয়। সেই স্টুডেন্টরা 20 ঘন্টা, সপ্তাহে 20 ঘন্টা ওয়ার্ক পারমিটের পায়। কিন্তু সেটার ভিতরে একটা কন্ডিশন আছে যে যেই কোম্পানিতে কাজ করবে এমপ্লয়ার, তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় জব সেন্টারে। ওরা যদি অ্যাপ্রুভ করে, সো মোস্ট অফ দ্য টাইম অ্যাপ্রুভ করে, যেহেতু স্টুডেন্টের ওই কন্ডিশনটা ফুলফিল করে, এই কারণে প্রবলেম হয় না। কিন্তু এই জায়গায় ছোট্ট একটা কন্ডিশন আছে। কিন্তু ইন টোটাল উইকলি 20 আওয়ার্স আর কি পার্ট টাইম কাজ করার ওদের পারমিশন থাকে। যারা ওয়ার্কে যায়, কাজ করতে যায়, যারা ঠিক আছে ওয়ার্কার হিসাবে যায়, তারা হচ্ছে যে ওইখানে যে কি কি কাজ পাবে, এবং বাংলাদেশ থেকে আপনার হচ্ছে যে টেকনিক্যালি কি কোনো কাজ শিখে যে মানে গেলে কি ভালো হবে, নাকি কাজ না শিখে ভালো হবে, বা কোন মাধ্যমে যাওয়া উচিত, এটা একটু যদি আপনি একটু খোলামেলা একটু বলতেন। আমরা যদি কম্পেয়ার করি, আমরা মিডল ইস্টের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় যে আমাদের বাংলাদেশে কিন্তু সবচাইতে বেশি মানুষ মিডল ইস্টে থাকে, এবং সবচাইতে বড় ওয়ার্কফোর্স এবং লেবার ফোর্স বাংলাদেশি যারা, তারা মিডল ইস্টে। তো সেই জায়গায় আমরা যদি প্রসেসটা যদি একটু দেখি, দেখবেন যে হয়তো ছোটোখাটো যে কোনো একটা ট্রেনিং, সেটা 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, এবং সেইটার কিন্তু প্লেসমেন্ট নিয়েও ওরা চলে যায় ওই কাজটা করার জন্য। ইউরোপের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। ইউরোপের বেশিরভাগ দেশেই প্রত্যেক বছর একটা লিস্ট ওরা পাবলিশ করে
যে তাদের দেশে কোন কোন সেক্টরে কোন কোন টাইপের লোক লাগবে, কোন কোন সেক্টরে তাদের শর্টেজ আছে, কোন কোন সেক্টরে কোন ধরনের স্কিল লেভেল লাগবে। এটা প্রত্যেকটা দেশ প্রত্যেক বছর এটা পাবলিশ করে। সেই পাবলিকেশনের উপর ডিপেন্ড করবে যে আপনি যেই জায়গাটাতে চাকরি করতে চান এটা যদি সেই লিস্টের ভিতর যদি থাকে তাহলে 2-3টা জিনিস ওইটার জন্য ফুলফিল করতে হয়। সেই কন্ডিশনগুলো হচ্ছে যে আপনার সেটার উপর দক্ষতা থাকতে হবে, মানে একাডেমিক দক্ষতা, সেটা হতে পারে যে ভোকেশনাল ট্রেনিং হতে পারে, সেটা ইউনিভার্সিটির ডিগ্রি হতে পারে, এবং সেটা হায়ার এডুকেশন হতে পারে। ল্যাঙ্গুয়েজটা যদি পারে, আমি যেতে চাচ্ছি সেই কাজে দক্ষতা নিয়ে আমি যাব, এটা নিয়ে যদি যায় তাহলে এক নাম্বার ভালো থাকতে পারবে, সেকেন্ডলি খুব ভালো একটা জব নিয়ে থাকতে পারবে, ইভেন ফিউচার যদি চিন্তা ভাবনা যদি করে তাহলে সেটেলমেন্টের জন্য খুব ভালো ব্যবস্থা আছে। মেইনলি হয় কি, যেটা আমি শুধুমাত্র এখন ওয়ার্কফোর্সের বিষয়ে বলবো না, আমি স্টুডেন্টদের বেলায় বলবো। আমি বলবো যে আমার আগের জেনারেশনের টাইমে এটা বলতো যে মার্কেটে দালালরা ধরে নেওয়ার জন্য, এখন মডার্ন যুগে ওইটাকে এজেন্সি বলে। তো দেখা যায় যে অনেক সুন্দর কথা বলে, স্টুডেন্ট হোক ওয়ার্কফোর্স হোক, তাদেরকে এরকমভাবে কথা বলে যে ওইখানে গেলেই অনেক টাকা বেতন, এই কাজ সেই কাজ, কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা যায় যে আসলে যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় নিচ্ছে না। জি, এবং এক্স্যাক্ট, এটা তো আমরা অনেক সময় বুঝি না আসলে কোন এজেন্সি, আমরা তো অনেক ধোকায় পড়ে যাই, অনেক সময় টাকা আমাদের নষ্ট হয়। তো আমরা তো এতক্ষণ হচ্ছে আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম, আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের অনেক ইনফরমেশন আপনি দিলেন, আপনার সফলতার কথাও আমরা জানতে পারলাম। আপনার কি কোনো ব্যর্থতা আছে নাকি, সেটা যদি একটু যদি মন থেকে বলেন যে আপনার এই সফলতার ভিতরে কোনো ব্যর্থতা যদি থেকে থাকে। জীবনে শুধু সফলতা নিয়ে মনে হয় কেউ নাই, তেমনি আমিও নাই। তার মানে এটার ভিতরে ডেফিনেটলি অনেক ধরনের জিনিস আছে যেটা আমি বলবো যে হয়তো অন্যভাবে ডিসিশন নিলে, অন্যভাবে কাজ করলে আরও অনেক ভালো হতো, সেটা ডেফিনেটলি। আমি প্রথম যেই সময় অস্ট্রিয়া ভিয়েনাতে যাই, আমার যে সময় জার্মান শেখা শুরু করি, সেই সময় জার্মান শেখার ভিতরেও আমার বিভিন্ন ধরনের, আমি মনে করেছিলাম যে এটা হয়তো এইভাবে পড়লে তাড়াতাড়ি হবে, কিংবা শর্টকাট নিতে গেলে আমার জন্য ভালো হবে। কিন্তু মেইনলি দেখা গেছে যে মোস্ট অফ দ্য টাইম আমরা যেই জিনিসটা অ্যাভয়েড করা দরকার সেটা হচ্ছে যে কোনো ধরনের শর্টকাট খোঁজা। আসলে যত হার্ডওয়ার্ক তত বেশি সফল। হ্যাঁ, এই কারণে এই জিনিসটা আমার জন্য লাইফে সবচাইতে বড় লার্নিং ছিল। আর অন্যান্য জিনিস যেটা, সেটা হচ্ছে যেই সময়, আমি এটা সবসময় বলি যে সাকসেসফুল হওয়াটা যতটুকু কঠিন তার থেকেও বেশি কঠিন হচ্ছে সাকসেসফুল থাকা। কারণ সাকসেসফুল হওয়াটা খুব ইজি, কিন্তু কনসিস্টেন্টলি সাকসেসফুল থাকাটা খুবই কঠিন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিসিশন মেকিং প্রসেস হোক, থিঙ্কিং প্রসেস হোক, কথা বলার, কমিউনিকেশনের যে কোনো জিনিস হোক, এইসব জিনিসে অনেক বেশি গুরুত্ব দিতে হয়। তো সেই সব ক্ষেত্রেও অনেক ধরনের ভুলভ্রান্তি হয়েছে। আমি যদি একটা ধরি, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে আমার রাজনীতির সাইডে আমি একটা টাইমে মনে করেছিলাম যে আমাদের ডিস্ট্রিক্টের, আমাদের দলের ইন্টারনালি যেসব জিনিসগুলো, সেগুলো আমরা যদি ইন্টারনালি শুধু ডিসকাস না করে এই জিনিসগুলো যদি বাহিরের দিকেও যদি দেখাই যে কোন জিনিস ভালো চলতেছে, কোন জিনিস খারাপ চলতেছে, এবং মূল ধারার রাজনীতিতে পার্লামেন্টের থেকে ডিস্ট্রিক্টের অনেক বড় একটা ডিফারেন্স আছে। এক ভুলের থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। তো সেই জিনিসটা অ্যাটলিস্ট আমি ফলো করি। আমি ডেফিনেটলি শিওর আমারও সবসময় হয় না, কিন্তু এটাই হচ্ছে আমার জন্য বড় লার্নিং যে কোনো ধরনের ভুল যদি হয় ইটস ফাইন, কিন্তু ফেইলার একটা খারাপ জিনিস না। ফেইলার করলে লার্নিং, হ্যাঁ, শেখার আছে। তো এই কারণেই অনেক ধরনের ফেইলার হবে, কিন্তু সেইখান থেকে আমরা অ্যাটলিস্ট শিক্ষাটা যেন নিতে পারি। আমরা দেশের বাইরে থাকলেও আমাদের চিন্তা ভাবনা সবসময় দেশ নিয়েই থাকে, অনেকটাই। দেখা যায় যে দেশের টান, দেশের জন্য ভালোবাসা, এটা কোনো সময় কমে না। আমি মনে করি যে দেশের বাইরে থাকলে দেশের জন্য টান এবং ভালোবাসা আরও বাড়ে। আমি যদি ডেভেলপমেন্টের কথা যদি বলি, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার নিজের একটা আইটি কোম্পানি আছে, আইটি কোম্পানির এবং ব্রাঞ্চ বাংলাদেশেও আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এডুকেশনাল সাইডটাকে আমাদের আরও অনেক ভালো করতে হবে। কারণ বাংলাদেশে আমাদের অলমোস্ট 18 কোটি মানুষ, ইভেন ইফ নট মোর, অফিসিয়ালি নাম্বার যদি নেই, তাহলে 18 কোটি মানুষের ভিতর অনেক দেশ পৃথিবীর বাহিরে যারা স্কিল লেবারের জন্য আর কি অলমোস্ট দাঁড়ায় আছে যে আসো আমরা তোমাকে চাই। তো সেই চাওয়া পাওয়াটা যদি পূরণ করতে চাই, তাহলে আমাদের এডুকেশনাল সাইডটা অনেক ভালো করতে হবে, যেন ভালো স্টুডেন্টরা বের হয়, দেশের বাইরে যায়, আমাদের দেশকে যেন রিপ্রেজেন্ট করে। আবার একই সাথে আমি ওইটাও বলবো যে দেশের বাইরে যেয়ে আমাদের বাংলাদেশকে যেন না ভুলে যায়। কারণ আমাদের বাংলাদেশকে আবার কিছু জিনিস ফেরত দেওয়ারও আমাদের দায়িত্ব আছে। যেমন মিডল ইস্টে এত লেবার, আমাদের তাদের রেমিটেন্স দিয়েই কিন্তু বাংলাদেশের বিশাল বড় একটা অর্থনৈতিক কাজ চলে। ঠিক একইভাবে আমরা যে সময় স্কিল লেবার পাঠাবো,
তারা যেন শুধুমাত্র তাদের স্কিল, এক্সপার্টিজ, এক্সপিরিয়েন্স যেন শুধুমাত্র ইউরোপ, আমেরিকা কিংবা কানাডাতে যেন না দেয়, তার যে কোনো একটা আর কি ব্যাক কোনো একটা কিছু বাংলাদেশেও যেন উপহার দেয়। এই চাওয়া পাওয়াটাই আমার জন্য, বাংলাদেশের জন্য সবচাইতে বড়। ইনশাল্লাহ হয়ে যাবে। তো হচ্ছে আমরা মাহমুদুর রহমান নয়ন সাহেব, আমরা অনুষ্ঠানের একেবারেই হচ্ছে শেষ প্রান্তে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই PRS টাইমস নিউজে এসে আপনার মূল্যবান কথাগুলো এবং তথ্যগুলো যে আপনি দিয়েছেন। আসলেই এটা অনেক বড় একটা ব্যাপার, তথ্যগুলো আমরা আসলে নিজেরাই অনেকেই জানি না। তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আবারও দেখা হবে আপনার সাথে কোনো এক সময়, কোনো এক মুহূর্তে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।